জৈব রসায়ন থেকে গত লেকচার থেকে কারো কোনো প্রশ্ন আছে? ট্রিভাল কিন্তু মুখস্থর বিষয়। প্রশ্ন আছে কারো? তারপরও থাকলে বলো। তাহলে অ্যালকিন শুরু করি আমরা। খাতায় হেডিং লেখো। অ্যালকিনের স্যার হ্যাঁ স্যার একটু জিজ্ঞেস করতেছি, এখানে আমাদের একটা ছিল আইসোবিউটেন। হুম স্যার আইসোবিউটাইল আইসোপ্রোপাইল সবটাই বুঝছি, কিন্তু ওই আইসোবিউটেনটা আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। পড়ার পরে বলো, পড়ার পরে বলো। এতক্ষণ ছিল কোথায়? পড়ার পরে বলো। স্যার আমি তো আজকেই রাখছিলাম। আজকেই সলভ করে দেওয়া হবে। পড়ার শেষের আগে বলবা অ্যালকিনের আচ্ছা ইফেক্ট নামকরণ। অ্যালকিন মানে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন। সেই কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকেই বলা হয় অ্যালকিন। সেই অ্যালকিনের আমরা ইউপ্যাক নামকরণ শিখব। আর এই কার্যকারী মূলকটা ব্র্যাকেটে লেখো। কার্যকারী মূলকটা কার্বন কার্বন ডাবল বন্ড হলো অ্যালকিন, এটা একটু লেখো। আর সাধারণ সংকেতটাও লেখো, CN H2 এই দুইটা লেখো, কমা দিয়ে লেখো। লেখো প্রথম যৌগটা লেখো, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন লেখো, H2CCH2। 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, এটার নাম হলো ইথিন। অনুরূপভাবে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, এটার নাম হলো প্রোপিন। অনুরূপভাবে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন বিউটিন। কিন্তু যদি 2 নং কার্বনে দ্বিবন্ধন থাকে, লেখো আগে, তাহলে এইভাবে লিখতে হয়, বিউট 4 কার্বনের শিকল বিউট 2 ইন। বিউট 4 কার্বন শিকল বিউট, আর 2 নং কার্বনের দ্বিবন্ধন আছে 2 ইন। অথবা এটাকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন বিউটিন 2 নং কার্বনের দ্বিবন্ধন আছে বিউটিন 2 লেখা হয়। আগে লেখো, পরে বুঝাবো। আগে লেখো, 4-5টা আমি লেখাই তারপর বুঝাবো, তাহলে সুবিধা হবে। হয়েছে এরপরে এইটা লেখো,
এটা এই দিক থেকে নাম্বারিং হবে, যে দিক থেকে কার্যকারীমূলক কম নম্বরে পড়ে সেদিক থেকে নাম্বারিং হবে। এটা 4 কার্বনের শিকল বিউট, 2 নং কার্বনে দ্বিবন্ধন আছে তাই 2, আর দ্বিবন্ধন থাকলে ইন, বিউট 2 ইন। অথবা একবারে লেখা হয় 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন বিউটিন। স্যার এটা 1 ইন হবে না? ও বিউট 1 ইন হবে, দেখো তাড়াহুড়োয় ভুল লিখে ফেলছি, বিউট 1 ইন। একটু 1 লেখো তো, ওভাররাইটিং করে আমি ভুল লিখে ফেলছি। বিউট 1 ইন, 4 কার্বনের শিকল তাই বিউট, আর 1 নং কার্বনের দ্বিবন্ধন আছে তাই 1, আর দ্বিবন্ধন থাকলে ইন। একটু ঠিক করে নাও তো সবাই, বিউট 1 ইন বা বিউটিন 1। স্যার লেখা হয়েছে। সবার হলো, লেখা হলো? জি স্যার। জি স্যার। জি স্যার। এখানটাতে ঠিক মতো লেখছো তো? এখানটাতে বিউট 1 ইন কিন্তু। জি স্যার। স্যার এখন দেখো, অ্যালকিন নামের শেষে ইন উচ্চারণ হবে, অ্যালকেনের এন এর স্থলে ইন হবে। 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন ইথিন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন প্রোপিন। এখন তোমাদের প্রশ্ন হবে, স্যার এই দুইটাতে নাম্বারিং কেন করলেন না? নাম্বারিং কেন করা হয় নাই সেটা দেখো। এই যৌগে তুমি এদিক থেকে নাম্বারিং করলে 1 নং কার্বনের দ্বিবন্ধন, আর এদিক থেকে নাম্বারিং করলেও 1 নং কার্বনের দ্বিবন্ধন। তাহলে এই যৌগে অলওয়েজ 1 নং কার্বনের দ্বিবন্ধন, দ্বিবন্ধনের অবস্থান একটাই। এদিক থেকে নাম্বারিং করলেও 1 নং কার্বনের দ্বিবন্ধন, আবার এদিক থেকে নাম্বারিং করলেও 1 নং কার্বনের দ্বিবন্ধন। যে যৌগের একটাই নাম্বারিং হয়, একটাই বিন্যাস হয়, তাকে নাম্বারিং করলেও যা, না করলেও তাই, তাই তাদেরকে নাম্বারিং করা হয় না। এই যৌগে দেখো, এই যৌগে কি এদিক থেকে নাম্বারিং করা যাবে? কার্যকারীমূলক কম নম্বরে ফেলানোর নিয়ম, তাহলে এদিক থেকে নাম্বারিং করাই যাবে না, এটা ভুল পদ্ধতি। কারণ এদিক থেকে নাম্বারিং করলে কার্যকারীমূলক 2 নং কার্বনে পড়ে, আর এদিক থেকে নাম্বারিং করলে কার্যকারীমূলক অ্যালকিন 1 নং কার্বনে পড়ে, তাই এটা সঠিক পদ্ধতি। আবার দেখো, এদিক থেকে নাম্বারিং করলে কার্যকারীমূলক 2 নং কার্বনে পড়ে অ্যালকিন, এটা ভুল পদ্ধতি, এদিক থেকে নাম্বারিং করা যাবে না। এমন দিক থেকে নাম্বারিং করতে হবে যাতে দ্বিবন্ধনটা কম নম্বরে পড়ে, তাহলে এদিক থেকে নাম্বারিং করলে 1 নং কার্বনে পড়ে। তাহলে এই যৌগেও অলওয়েজ 1 নং কার্বনে দ্বিবন্ধন, আর কোথাও দ্বিবন্ধন সম্ভব না। যার একটাই বিন্যাস হয়, একটাই নাম্বারিং হয়, তাকে নাম্বারিং করলেও যা, না করলেও তাই, তাই তাদেরকে নাম্বারিং করা হয় না। কিন্তু যার একাধিক বিন্যাস হয় তাকে নাম্বারিং করে দেখাতে হবে কোন বিন্যাসে আছে। যেমন এই দুইটা যৌগ বিউটিন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন বিউটিন, যদি নাম্বারিং না করতাম, দুইটা যৌগই বিউটিন লিখতাম, তাহলে কিন্তু দুইটা যৌগ এক হয়ে যেত। দেখো নাম মুছে দিয়েছি, কিন্তু দুইটা যৌগ তো এক না, দুইটা যৌগ আলাদা যৌগ। এটা 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন বিউটিন, কিন্তু কয় নং কার্বনে দ্বিবন্ধন? 2 নং কার্বনে দ্বিবন্ধন। এটাকে দুই ভাবে নাম্বারিং করা হয়, 4 কার্বনের শিকল বিউট, 2 নং কার্বনে দ্বিবন্ধন 2, আর দ্বিবন্ধন থাকলে ইন, বা একত্রে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন বিউটিন, 2 নং কার্বনের দ্বিবন্ধন বিউটিন 2। আবার বলছি, দুই ভাবে নামকরণ করা হয় ইউপ্যাকে। 4 কার্বনের শিকল বিউট, 2 নং কার্বনে দ্বিবন্ধন 2, আর দ্বিবন্ধন থাকলে নামের শেষে ইন হবে, তাহলে বিউট 2 ইন। আবার বলছি, 4 কার্বনের শিকল বিউট, 2 নং কার্বনে দ্বিবন্ধন 2, আর অ্যালকিন হলে নামের শেষে ইন আসবে, তাহলে নাম হবে বিউট 2 ইন। বা এটাকে এইভাবে লেখা হয়, 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন বিউটিন, আর 2 নং কার্বনে দ্বিবন্ধন আছে তাই বিউটিন 2। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এখানে যে আপনি বললেন 2 নং কার্বনে দ্বিবন্ধন আছে, আমি যদি বলি 3 নং কার্বনে দ্বিবন্ধন আছে, তাহলে সমস্যা কি?
এক্ষেত্রে আসলে এই 2 নং আর 3 নং কার্বন, এই দুইটা কার্বনে দ্বিবন্ধন আছে, কিন্তু 2 আর 3 এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 2, এটাই বলতে হবে। যেমন 5 আর 6 দ্বিবন্ধন আছে, 5 আর 6 এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 5, সেটাই বলতে হবে। তাহলে এখানে কিন্তু 2 নং আর 3 নং কার্বনে দ্বিবন্ধন আছে, কিন্তু আমি বলছি বিউট 3 ইন না, কিন্তু বিউট 2 ইন বলছি। এই দ্বিবন্ধন যে দুইটা কার্বনে থাকবে সেই দুইটা কার্বনের মধ্যে যেটা সংখ্যায় কম পড়ে সেইটার নাম্বারিং করতে হবে। স্যার প্রোপিনে নাম্বারিং করলাম না কেন সেটা আরেকবার একটু বলা যাবে? বলতেছি দাঁড়াও, এটা শেষ করে নিই, আবার বলবো। তাহলে আবার দেখো, 4 কার্বনের শিকল বিউট, 2 নং কার্বনে দ্বিবন্ধন আছে তাই 2, আর দ্বিবন্ধন থাকলে নামের শেষে কি? ইন। এইভাবে করা যায়। অথবা 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন বিউটিন আর 2 নং কার্বনে দ্বিবন্ধন আছে 2, বিউটিন 2, তাও লেখা যায়। এরপর এইটা দেখো, এইটা দেখো সবাই, এটাই 1 নং কার্বনে আর 2 নং কার্বনে দ্বিবন্ধন আছে, কিন্তু কোনটা ধরবো? 1 না 2? এক ধরবো। এক ধরবো। তাহলে এটা 4 কার্বনের শিকল বিউট, 1 নং কার্বনে দ্বিবন্ধন আছে 1, আর দ্বিবন্ধন থাকলে নামের শেষে ইন, তাহলে বিউট 1 ইন। এছাড়া এটাকে এইভাবে লেখা হয়, 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন বিউটিন আর 1 নং কার্বনের দ্বিবন্ধন আছে বিউটিন 1। তাহলে এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। আবার বলছি, 4 কার্বনের শিকল বিউট, 1 নং কার্বনের দ্বিবন্ধন আছে 1, আর দ্বিবন্ধন থাকলে কি? ইন। এইভাবে লেখা যায়, অথবা ডাইরেক্ট লেখা যায় 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন বিউটিন আর 1 নং কার্বনের দ্বিবন্ধন আছে 1। আর এইটাই নাম্বারিং কেন করা হয় নাই শোনো, আবার শোনো, এইটাই এই দিক থেকে নাম্বারিং করা যাবে না। বড় শিকলে যে নাম্বারিং করবা, এই দিক থেকে নাম্বারিং করলে 2 নং কার্বনে দ্বিবন্ধন পড়ে, তাই এটা করাই যাবে না, এটা ভুল পদ্ধতি। তাহলে অবশ্যই এদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে এটা অলওয়েজ 1 নং কার্বনে দ্বিবন্ধন পড়ে। তুমি 1 নং কার্বন ছাড়া দ্বিবন্ধন আর কোথাও দিতে পারো? না স্যার। তাহলে যার একই বিন্যাস হয়, একই নাম্বারিং হয়, তাকে নাম্বারিং করলেও যা, না করলেও তাই, তাই তাকে নাম্বারিং করা হয় নাই। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো, এই যে দুইটা যৌগ, এই দুইটা যৌগে দ্বিবন্ধন হতে পারে 2 নং কার্বনে, হতে পারে 1 নং কার্বনে। তাহলে দ্বিবন্ধনের বিন্যাস তো আলাদা, 2 নং কার্বনে অবস্থান, এটা 1 নং কার্বনে অবস্থান। এইভাবে যার একাধিক বিন্যাস সম্ভব, তাকে কোন বিন্যাসে আছে সেটা নাম্বারিং করে দেখাই দিতে হবে। এটা বিউট 2 ইন 2 নং কার্বনে দ্বিবন্ধন, এটা বিউট 1 ইন 1 নং কার্বনে দ্বিবন্ধন। এইভাবে যার একাধিক বিন্যাস আছে, সেটা কোন বিন্যাসে আছে সেটা নাম্বারিং করে অবশ্যই দেখাতে হবে। আর যার একটাই বিন্যাস হয়, একটাই নাম্বারিং হয়, তাকে নাম্বারিং করলেও যা, না করলেও তাই, তাই তাকে নাম্বারিং করা হয় না। যেমন এইটার ক্ষেত্রে এদিক দিয়ে নাম্বারিং করলে 1 নং কার্বনে দ্বিবন্ধন, আবার এদিক দিয়ে নাম্বারিং করতে পারো 1 নং কার্বনে দ্বিবন্ধন। একাধিক আর কোনো বিন্যাস বা নাম্বারিং সম্ভব না। যার একটাই বিন্যাস আর একটাই নাম্বারিং সম্ভব, তাকে নাম্বারিং করলেও যা, না করলেও তাই, তাই তাদেরকে নাম্বারিং করা হয় না। এখন বলো, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার ওইখানে দ্বিবন্ধন গুলো যে কোনো একটা কার্বনে দিতে পারবো না, সেই অনুযায়ী নাম্বারিং করব? তোমার যে প্রশ্ন দেবে সেই অ্যান্সার করবা তো তুমি। তুমি কি তোমার অ্যান্সার টু দা কোশ্চেন তো। আর কেউ কিছু জিজ্ঞেস করবা? স্যার, হ্যাঁ, স্যার বিউটিন 2 কে কি 2 বিউটিন লেখা যাবে? বিউটিন 2 কে অনেক সময় 2 বিউটিনও লেখা হয়, একই কথা। স্যার একটা কথা বলবো? বলো। স্যার এই যে প্রোপিনের দ্বিবন্ধনটা, ওইটা 1 নম্বরে না দিয়ে যদি 2 নম্বরে দিই তাহলে কি হবে? এই একটা ভালো কথা বলছে ও। সবাই দেখো, এই দ্বিবন্ধনটা আমি ঘুরাই। এরা গ্যাসীয় অণু, 1 থেকে 4 হাইড্রোকার্বন কিন্তু গ্যাসীয় অণু, জানো তো। ও বলছে স্যার আমি দ্বিবন্ধনটা এই জায়গায় দেব, দেই, সেখানে দেই, তোমার কথা মতো দেই। দেখো, এটা একই যৌগ, এরা গ্যাসীয় অণু। এইটা ঘুরে গেলে এইটা হয়। দেখো, এটা লাঠিমের মতো যদি ঘুরে উল্টে যায় এটা হয়। এটাও নাম্বারিং করো, এদিক থেকে নাম্বারিং করতে পারবা এখন? আর
না স্যার, ওই সামনে দিয়ে করতে হবে। এদিক দিয়ে নাম্বারিং করায় 2 নং কার্বনে দ্বিবন্ধন পড়ছে, তাই না? দেখো এদিক দিয়ে নাম্বারিং করলে 2 নং কার্বনে দ্বিবন্ধন পড়ে, তাই এদিক দিয়ে নাম্বারিং করা যাবে না, আর এদিক দিয়ে নাম্বারিং করলে 1 নং কার্বনে দ্বিবন্ধন পড়ে। তাহলে এইটা 1 নং কার্বনে দ্বিবন্ধন 3 কার্বনে অ্যালকিন, এটাও তো 1 নং কার্বনে দ্বিবন্ধন 3 কার্বনে অ্যালকিন, এটা আলাদা যৌগ? স্যার দুইটা একই তো। সেম, নতুন কিছু লেখো নাই, সেম জিনিস লিখেছো। এটাও 1 নং কার্বনে দ্বিবন্ধন 3 কার্বন অ্যালকিন, এটাও 1 নং কার্বনে দ্বিবন্ধন 3 কার্বন অ্যালকিন, এটা নতুন কিছু হয়ই নেই। মানে বুঝছো স্যার এখন? মানে স্যার দুটোই গ্রহণযোগ্য নাকি? দুইটাই একই একই যৌগ, এটা গ্যাসীয় অণু ঘুরে গেলে এই অণুটা ঘুরে গেলে এইটা, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু এই বিউটিনের ক্ষেত্রে এই দুইটা এক না, বিউটিন 1 আর বিউটিন 2। জি স্যার। ঠিক আছে, বিউটিন 1 আর বিউটিন 2। এরপরে লেখো, দেখো সবাই পরেরটা। এটায় বড় শিকলে এমন দিক থেকে নাম্বারিং করতে হবে যাতে কম নম্বরে পড়ে, তাহলে অবশ্যই এদিক থেকে নাম্বারিং করতে হবে, এদিক থেকে 2 নং কার্বনে দ্বিবন্ধন, আর এদিক থেকে করলে সমস্যা কি হতো বলো তো? 3 নম্বর কার্বনে পড়তো। 3 নং কার্বনে পড়তো। আর 2 নং আর 3 নং কার্বনের দ্বিবন্ধন আমরা কোনটা গ্রহণ করব, 3 না 2? 2 নম্বরটা ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এটা 5 লিখবো। এখন এটা 5 কার্বন অ্যালকিন, 5 কার্বন অ্যালকিন পেন্ট, 5 কার্বন শিকল পেন্ট, কততে, 3 তে না 2 তে? ক্ষুদ্রতম সংখ্যা বলতে হবে কিন্তু, পেন্ট 2 ইন, বা 5 কার্বন বিশিষ্ট অ্যালকিন পেন্টিন, কয় নং কার্বনে দ্বিবন্ধন? 2 নং। এটাকে অবশ্য কোন কোন বইতে আবার 2 পেন্টিনও লেখছে, সেটাও একটু লেখো, এই কোন কোন বইতে 2 পেন্টিন এভাবেও লেখছে। অবলিক দিয়ে এটাও লেখো, পেন্টিন 2 আর 2 পেন্টিন একই কথা। তাহলে পরেরটা তোমরা বলবা, আগে লেখো, সংকেতটা লেখো। এটা কি? স্যার পেন্ট 1 এদিক থেকে নাম্বারিং, তাই তো? পেন্টিন অন পেন্ট 1 ইন বা পেন্টিন 1, পেন্ট 1 ইন বা পেন্টিন 1, এটাকে অবশ্য কোন কোন বইতে 1 পেন্টিন তাও লেখা আছে, এটাও লিখে নাও, ওই এক কথাই। এরপর আরেকটা লেখো,
এটাই এটা লেখো সবাই, তারপর বলছি। এটা এই দিক থেকে নাম্বারিং কি করা যাবে? না এই দিক থেকে নাম্বারিং করলে কততে দ্বিবন্ধন? স্যার 4 আর 2 আর 4 2 আর 4-এ। আর এই দিক থেকে নাম্বারিং না করে যদি এদিক থেকে করি তাহলে কততে দ্বিবন্ধন? 1 আর 3 তাহলে এইটা গ্রহণযোগ্য না? ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল কম। স্যার এটা জি ঠিক, স্যার, এটা- আগেরটা ভুল ছিল। তাহলে এই দিক থেকে নাম্বারিং করো, যে দিক থেকে যোগফল কম হবে সেই দিক থেকে নাম্বারিং করবা। এটা 5 কার্বনের শিকল পেন্ট। একে দ্বিবন্ধন আর 3-এ দ্বিবন্ধন 1 3, দুইটা দ্বিবন্ধন তাই ডাই। আর দ্বিবন্ধন থাকলে নামের শেষে কি ইন উচ্চারণ হবে। পেন্ট 1 3 ডাই ইন। স্যার হ্যাঁ, স্যার এটা তো অ্যালকিনের সাধারণ সূত্র তো মানে না। কিসের সাধারণ সূত্র মানে না? এটা এটা তো স্যার হাইড্রোজেন 10টা হওয়ার কথা না? সাধারণ সূত্র মানবে না তো, সাধারণ সূত্র ডাইনে মানবে না, খালি মনোইনে মানবে। আর এখানে শোনো, এখানে যদি আমি পেন্ট 2 4 ডাইন লিখতাম তাহলে কি ভুল হতো না ঠিক হতো? ভুল হইতো। শোনো, 1 আর 2 দ্বিবন্ধন, 1 আর 2 দ্বিবন্ধন আমরা কোনটা ধরবো? 1 আর 3 আর 4 দ্বিবন্ধন কোনটা ধরবো? 3 এই যেন ভুল না হয়। তাহলে এটা কিন্তু ভুল লিখলাম, ঠিক আছে? ক্ষুদ্রতম সংখ্যা কাউন্ট করতে হবে। তাহলে তোমরা এইটা বলো, এই যোগের ক্ষেত্রে কোন দিক থেকে নাম্বারিং করব? স্যার এটা বোধহয় যে কোনো দিক থেকে করলেই হবে। থেকে করো, এই দিক থেকে করলেও 1 আর 3 দ্বিবন্ধন, আর ওই দিক থেকে করলেও কত হতো? এখন তোমার যে দিক থেকে ইচ্ছা, একদিক থেকে করলেই হলো। এখন এটার নামটা কি হতে পারে একটু ধারণা করো তো। বিউট 1 3 ডাইন। বিউট বিউট 1 3 ডাইন। 1 আর 3-তে দুইটা দ্বিবন্ধন আছে, 1 3 ডাই ইন। তাহলে এই একটা CH3 CH ডাবল বন্ড CH, এটা লেখো। এখন বোঝাই যাচ্ছে এদিক থেকে নাম্বারিং করলে ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফল কম হবে বা কম নম্বরে পড়বে। এখন নামটা কি হতে পারে একটু ধারণা করো, বলো। হেপ্ট 1 3 ডাইন 1 3 5 3 ট্রাইন। হেপ্ট হেপ্ট 1 1 3 1 5 5 ইন 5 ডাইন
5 in. Trying. ট্রাইন, ট্রাইন। হেপ্ট 135 ট্রাইন। এরপরে দেখো এবং লেখো কার্যকারী মূলক থাকলে আর শাখা শিকলের দিক তাকাবাই না। কার্যকারী মূলক অ্যালকিন আছে, দেখো এই দ্বিবন্ধন মানে কি অ্যালকিন, অ্যালকিন কিন্তু কার্যকারী মূলক। এই কার্যকারী মূলক থাকার কারণে তুমি আর শাখা শিকলের দিক তাকাবা না, এমন দিক থেকে নাম্বারিং করবা যাতে কার্যকারী মূলক কম নম্বরে পড়ে। আবার বলছি কার্যকারী মূলক থাকলে এই শাখা শিকলের দিকে আর তাকাবাই না, এমন দিক থেকে নাম্বারিং করবা যাতে কার্যকারী মূলক অর্থাৎ অ্যালকিন কম নম্বরে পড়ে। তাহলে অবশ্যই এদিক থেকে নাম্বারিং হবে, মনে থাকে জানো। তাহলে আগে শাখা শিকলের নাম 4 মিথাইল, আর 5 কার্বনের শিকল পেন্ট 1 ইন। এটাকে আমরা এইভাবে না লিখে লিখতে পারি 4 নং কার্বনে মিথাইল 4 মিথাইল, 5 কার্বন বিশিষ্ট অ্যালকিন পেন্টিন 1। হলো, লেখা হলো? প্রশ্ন আছে কোনো? স্যার হইছে। হ্যাঁ স্যার। প্রশ্ন আছে কারো? থাকলে সাথে সাথে বলবা। স্যার, হ্যাঁ, স্যার এটাকে কি 4 মিথাইল 1 পেন্টিন লেখা যাবে? তাও লেখা যায়। পেন্টিন 1 আর 1 পেন্টিন এক কথাই, আচ্ছা স্যার। বুঝছো? আগে আগে 1 আর পরে 1 এক কথাই। 1 পেন্টিন 1 আর 1 পেন্টিন এক কথাই দাঁড়ায়। এই একটা যৌগ দেখো, এটা লেখো। স্যার এইটা কি করব? এইটা যদি এইভাবে নাম্বারিং করি তাহলে ভুল হবে। স্যার ওইটা তো দ্বিবন্ধন থেকে নাম্বারিং করতে হবে। কার্যকারীমূলক কম নম্বরে ফেলে নাম্বারিং করতে হবে, তো এইভাবে করা যাবে না। এইভাবে নাম্বারিং করাও যাবে না, এইভাবে করলে কার্যকারীমূলক দ্বিবন্ধন পরে 3 নং কার্বনে। কিন্তু এই দিক থেকে যদি নাম্বারিং করি, এটা 1 নং কার্বন, এটা 2 নং, এটা 3 নং, এটা 4 নং, তাহলে কার্যকারীমূলক কম নম্বরে পড়ে এবং বড় শিকলে নাম্বারিং হয়। তাহলে 2 নং কার্বনে মিথাইল 2 মিথাইল বিউট 1 ইন। আবার বলছি 2 নং কার্বনে মিথাইল 2 মিথাইল, আর বাকি টুক কি 4 কার্বনের অ্যালকিন বিউট 1 ইন। বলো এইভাবে করলে সমস্যা কি হতো বলো? কার্যকারীমূলক কম নম্বরে পড়তো না।
স্যার এখানে কি শাখা শাখা শিকল হচ্ছে এই পাশেরটা, বড় মানে শিকলে ডান যাবা তো, পাশেরটা? তোমার এট ফার্স্ট কাজ কি? বড় সবচেয়ে বড় শিকল শিকলের নাম্বারিং করা। নাম্বারিং করবা, এমন ভাবে নাম্বারিং করবা যাতে কার্যকরীমূলক কম নম্বরে পড়ে। জি স্যার। তাহলে বড় শিকলে গেলে তো এটা অবশ্যই শাখা শিকল হয়ে যায় নাকি? জি স্যার। তাহলে এটা ভুল পদ্ধতি। কিন্তু এইভাবে যদি নাম্বারিং করি তাহলে কার্যকরীমূলক কয় নং কার্বনে পড়লো? 1 নং। পদ্ধতি, এইটা শাখা শিকল। তাহলে নামটা বলো এখন। 2 মিথাইল বিউট 1 ইন। 2 মিথাইল বিউট 1 ইন। 1 ইন। 2 মিথাইল বিউট 1 ইন। বা আরেকটা লিখতে পারি 2 মিথাইল বিউটিন 1। আবার এটাকে 1 বিউটিনও লিখতে পারতাম, বিউটিন 1 আর 1 বিউটিন এক কথা। এরপরে এখন বড় শিকলে কার্বনদের এমন দিক থেকে নাম্বারিং করতে হবে যাতে কার্যকরীমূলক কম নম্বরে পড়ে, তাহলে অবশ্যই এদিক থেকে নাম্বারিং। তাহলে এটা কি হবে নাম এখন বলো? 3 মিথাইল বিউট 1 ইন। 3 মিথাইল বিউট 1 ইন। 3 মিথাইল বিউট 1 ইন। স্যার একটা কথা ছিল। হ্যাঁ, স্যার এই কার্যকরীমূলক আর যদি ওই শাখা শিকল একই সাথে থাকে তাহলে স্যার ওই সব ক্ষেত্রেই ওই মানে শাখা শিকলের নামটা আগে আসবে, তাই না স্যার? হ্যাঁ, শাখা শিকলের নাম আগে, কার্যকরীমূলক পরে। এটা পরপদ, নামের পরপদ, কার্যকরীমূলক পরপদ। দেখবা এরপরে আরো নিয়ম বলবো তো, এটা পরপদ, কার্যকরীমূলক পরে বসাবা, আর বাকি সব আগে। কার্যকরীমূলকটা পরপদ, নামের পরে বসে। এখন আমি স্যার উল্টা কাজ মিথাইলটা যদি দিলাম তোমাদের। 1 নং কার্বনে থাকতো তাহলে কি 1 মিথাইল বিউট 1 ইন হতো? 1 নং কার্বনে আর মিথাইল দেওয়া যায় না, তুমি যেটা বলতেছো সেটা আচ্ছা হয় স্যার। না। দেখো না, 1 নং কার্বনে মিথাইল দিলে কার্বন সংখ্যা একটা বাইরে যায়, বুঝছো? হ্যাঁ 1 নং স্যার। কার্বনে সেই কার্বনটা বড় শিকলে চলে যাবে। এরপর পেন্ট 2 ইন। পেন্ট 2 ইন, এটা কি করব বলো? নাম দেখে সংকেত লিখবো। পেন্ট যেহেতু 5 কার্বনের শিকল লিখবা এবং কার্বনের ডানে ডানে ফাঁকা জায়গা রাখবা। হাইড্রোজেন বসানোর জন্য 5 কার্বনের শিকল রাখবা আর কার্বনের ডানে ডানে ফাঁকা জায়গা রাখবা। পেন্ট 2 ইন না? হ্যাঁ স্যার। কয় নং জি স্যার। কার্বনে দ্বিবন্ধন? 2 নং কার্বনে। 2 নং কার্বনে। আর বাকি হাতে হাইড্রোজেন দাও গুনে গুনে, তাহলেই শেষ, কাজ শেষ। এইগুলো আরো সহজ, এই নাম দেখে সংকেত লেখাটা আরো সহজ। তোমার মতো তুমি সাজিয়ে নিলেই হলো। স্যার ওদিক থেকে 2 নম্বরে দিলেও তো হইতো। ওদিক থেকে দিলেও হয়তো, আমরা এদিক থেকে দিয়েছি, একই কথা।
তাহলে হেক্স 1,3 ডাইন, হেক্স 1,3 ডাইন। হেক্স কি? 6 কার্বনের শিকল, কার্বনের ডানে ডানে ফাঁকা জায়গা রাখবা হাইড্রোজেন বসানোর জন্য। ওয়ান থ্রি ডাইন 1 নং কার্বনের দ্বিবন্ধন আর 3 নং কার্বনের দ্বিবন্ধন। 1,3 ডাইন। এখন গুনে গুনে বাকি হাতে হাইড্রোজেন দিয়ে দাও, তাহলেই শেষ। হ্যাঁ স্যার হয়েছে। কার্বনের 4 হাত পূর্ণ হতে যে কটা হাইড্রোজেন লাগবে সে কটা দিয়ে দাও গুনে গুনে। কার্বনের 4 হাত অর্থাৎ 4 যোজনই পূর্ণ করবা। শোনো, অনেকে ঘুমাতে চলে গেছে, 11টা বাজে তো, অনেকে ঘুমাতে চলে গেছে। এই বইয়ের এই চ্যাপ্টারের যে কোনো একটা পৃষ্ঠা খুলে দেখো, এক পৃষ্ঠা পড়ে পারবা কিনা দেখো। আমি সহজ করে দেব, অ্যাবসেন্ট থাইকে দেখো, অ্যাবসেন্ট থাইকে দেখো, কান্নাকাটি করেও পারবা না, কান্নাকাটি করে কুল পাবা না। এই এমন চ্যাপ্টার যে কোনো স্যারের 3-4 মাস সময় লাগে, এই চ্যাপ্টার আরেক স্যারের কাছে যেও আর পড়িয়ে উঠতে পারবা না। মারাত্মক চ্যাপ্টার। তাহলে 3 মিথাইল, আমি কিন্তু বারবার বলছি অ্যাবসেন্ট থাকবা না কেউ ক্লাসে। 3 মিথাইল পেন্ট 1 ইন, এটা একটু নিজেরা ট্রাই করো। 3 মিথাইল পেন্ট 1 ইন। পাঁচ কার্বনের শিকল না পেন্ট, কার্বনের ডানে ডানে ফাঁকা রেখে পেন্ট 5 কার্বনের শিকল বানাবা। 1 ইন 1 নং কার্বনের দ্বিবন্ধন, আর 3 মিথাইল 3 নং কার্বনে মিথাইল, আর বাকি হাতে হাইড্রোজেন দাও। হয়েছে তোমাদেরটা? হ্যাঁ স্যার হয়েছে। এর জি নাম স্যার। দেখে সংকেত লেখা আরো সহজ। বিউট, স্যার মাঝখানটা কি শুধু সি হবে না ওইটাই? হ্যাঁ সেটা তো তুমি গড়তেই পারো। বিউট 1,3 ডাইন। কার্বনের 4 হাত ফিল আপ করতে যে কটা লাগে হাইড্রোজেন সেই কটা দেওয়া, বাকি কটা। বিউট স্যার ডাইন একসাথে নাকি ডাই ইন আলাদা আলাদা? ডাই ডাই ও ডাই ইনটা আমি লিখতে ভুলে গেছি। ডাইন। বিউট 1,3 ডাইন। বিউট 4 কার্বনের শিকল, 1 নং কার্বনের দ্বিবন্ধন আর 3 নং কার্বনের দ্বিবন্ধন। বিউট 1,3 ডাইন। জি স্যার লেখা হয়েছে। স্যার হয়েছে। এখন একটু নোট লেখো। অভিন্ন গ্রুপ দ্বিবন্ধনের একই পাশে থাকলে
দ্বিবন্ধনের একই পাশে থাকলে তাকে সিস কাঠামো বলে। সিআইএস। সিস কাঠামো বলে। অভিন্ন গ্রুপ দ্বিবন্ধনে একই পাশে থাকলে এটাকে সিস কাঠামো বলে। এবং অভিন্ন গ্রুপ কোনাকুনি থাকলে কোনাকুনি কোনাকুনি থাকলে তাকে ট্রান্স কাঠামো বলে। টিআরএনএস ট্রান্স কাঠামো বলে। তাহলে একটু দেখো সবাই, অভিন্ন গ্রুপ দ্বিবন্ধনের একই পাশে থাকলে তাকে সিস কাঠামো বলে। আর অভিন্ন গ্রুপ, ও গ্রুপ শব্দটা আবার লিখি নেই, তোমরা কি লিখছো? হ্যাঁ স্যার। অভিন্ন গ্রুপ শব্দটা একটু অ্যাড করো তো। অভিন্ন গ্রুপ, তাহলে দেখো সবাই ভালো করে, অভিন্ন গ্রুপ দ্বিবন্ধনের একই পাশে থাকলে তাকে সিস কাঠামো বলে। আর অভিন্ন গ্রুপ কোনাকুনি থাকলে তাকে ট্রান্স কাঠামো বলে। আবার বলছি, অভিন্ন গ্রুপ দ্বিবন্ধনের একই পাশে থাকলে তাকে সিস কাঠামো বলে। আর অভিন্ন গ্রুপ যদি কোনাকুনি থাকে তাহলে তাকে ট্রান্স কাঠামো বলে। মুখস্থ করো, অভিন্ন গ্রুপ দ্বিবন্ধনের একই পাশে থাকলে তাকে সিস কাঠামো বলে। আর অভিন্ন গ্রুপ যদি কোনাকুনি থাকে তাহলে ট্রান্স কাঠামো বলে। সিস ট্রান্স কাঠামো দেখো, এই দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বনের তো 4 হাত, বাকি হাতগুলো এই দুইটা কাঠামো আগে আঁকো। কার্বনের 4 হাত, বাকি হাতগুলো দিলে এই। দুইটা এক্স গ্রুপ উপরে, দুইটা ওয়াই গ্রুপ নিচে। এই অভিন্ন গ্রুপ এক্স গ্রুপ একই পাশে আছে, ওয়াই গ্রুপও একই পাশে আছে দ্বিবন্ধনের, এটাকে সিস কাঠামো বলে। আর অভিন্ন গ্রুপরা যদি কোনাকুনি থাকে, এক্স গ্রুপ দুইটা কোনাকুনি আর ওয়াই গ্রুপ যদি কোনাকুনি থাকে, কোনাকুনি আছে দেখো, তাহলে এটাকে ট্রান্স কাঠামো বলে। এটা ট্রান্স কাঠামো। টিআরএনএস আবার লিখি স্পষ্ট করে, টিআরএনএস ট্রান্স কাঠামো।
সবাই দেখো, দ্বিবন্ধনের একই পাশে অভিন্ন গ্রুপ যদি থাকে তাহলে এটাকে বলবো সিস। সিস একটা গ্রিক শব্দ, এর অর্থ হলো সেম সাইড। আর অভিন্ন গ্রুপটার যদি দ্বিবন্ধনের কোনাকুনি থাকে তাহলে এটাকে ট্রান্স বলা হবে। ট্রান্স এটাও একটা গ্রিক শব্দ, এর অর্থ হলো অ্যাক্রোস। অ্যাক্রোস মানে কোনাকুনি। আবার বলছি, অভিন্ন গ্রুপরা দ্বিবন্ধনের একই পাশে থাকলে এটাকে সিস বলা হয়, আর অভিন্ন গ্রুপরা দ্বিবন্ধনের কোনাকুনি থাকলে এটাকে ট্রান্স বলা হয়। মনে থাকবে তো? স্যার সিস মানেটা একটু আরেকবার বলেন। সিস মানে সেম সাইড, আর ট্রান্স মানে অ্যাক্রোস। এগুলো গ্রিক শব্দ। সিস মানে সেম সাইড, একই পাশে, আর ট্রান্স মানে অ্যাক্রোস। অ্যাক্রোস মানে কি? কোনাকুনি। বলো তোমরা আমাকে, অভিন্ন গ্রুপরা দ্বিবন্ধনের একই পাশে থাকলে এটাকে আমরা কি বলবো? সিস বলা হবে। আর অভিন্ন গ্রুপরা দ্বিবন্ধনের কোনাকুনি থাকলে এটাকে কি বলা হয়? সিস। সিস এর মিন্স হলো, সিস মিন্স সেম সাইড, আর ট্রান্স মিন্স অ্যাক্রোস। অ্যাক্রোস মানে কোনাকুনি। কোনাকুনি। একটা দুইটা উদাহরণ লিখে তারপর পড়া শেষ করি। আমাদের পরীক্ষা আসছে, ধরো সিস বিউট টুইন। বিউট টু ইন, সিস বিউট টু ইন, এটা পরীক্ষা আসছে ধরো। এই সমস্ত যৌগে ভুল হয়ে যায়, তো এটা আগে রাফ লিখবা, মূল যৌগটা রাফ লিখবা। তুমি ভুল এড়ানোর জন্য মূল যৌগটা রাফে লিখবা, থার্ড ব্র্যাকেটের মধ্যে মূল যৌগ রাফ লিখবা। রাফ তো কেটে দেওয়া যায় পরে। মূল যৌগ কি? বিউট টু ইন। বিউট টু ইন মানে কি? 4 কার্বনের শিকল আর 2 নং কার্বনের দ্বিবন্ধন আছে। বিউট টু ইন মূল যৌগটা রাফ করো। এটাকে কোন ফিগার বানাবো? সিস ফিগার। আগে লেখো, রাফটা লেখো। এখন এটাকে সিস ফিগার বানাবো। সিস মিন্স সেম সাইড, এইভাবে দেবা। অভিন্ন গ্রুপ কোন দুইটা দেখো? অভিন্ন গ্রুপ, এই দ্বিবন্ধনের অভিন্ন গ্রুপ, হাইড্রোজেন দুইটা অভিন্ন গ্রুপ। আর অভিন্ন গ্রুপ কোন দুইটা? মিথাইল দুইটা অভিন্ন গ্রুপ। এটা মিথাইল, একটু কালার করে দেখালাম। একটা মিথাইল, এরা অভিন্ন গ্রুপ। তাহলে যেহেতু সিস, তাহলে অভিন্ন গ্রুপদের কি কোনাকুনি ফেলবো? না স্যার, ওই একই পাশে, একই পাশে। তাহলে দেখো, অভিন্ন গ্রুপ হাইড্রোজেন দুইটাকে একই পাশে ফেললাম উপরে, আর অভিন্ন গ্রুপ মিথাইল দুইটাকে একই পাশে ফেললাম নিচে, হয়ে গেল সিস। তুমি উল্টায়ও ফেলতে পারতা, এক পাশে ফেললেই হলো। দুইটা মিথাইলকে উপরেও ফেলতে পারতা আর দুইটা হাইড্রোজেনকে নিচে, তাতেও সিস হতো। স্যার এটা করে ফেলার পর কি রাফটা কেটে দিব হ্যাঁ, রাফ তো রাফই। রাফ তো অ্যান্সার না। নাকি রাখলেও চলবে? না, রাফ রাখবা না। রাফ ছাড়া তুমি লিখতেও পারবা না, রাফ লেখা লাগবে, কিন্তু পরে কেটে দেবা। স্যার এখন এগুলো দেখো, কি যদি আমি এইভাবে না লিখে এইভাবে লিখতাম, দুইটা CH3 গ্রুপ উপরে আর দুইটা হাইড্রোজেন নিচে, তাহলে এটা কি হতো বলো তো? এটাও তো সিস। একই পাশে অভিন্ন গ্রুপরা দ্বিবন্ধনে একই পাশে আছে না, সেম সাইড, সিস।
এখন এইটাই প্রশ্নে ট্রান্স আসতে পারতো, সব এক ট্রান্স আসতে পারতো। যদি ট্রান্স পরীক্ষা আসতো, আবার লেখো ট্রান্সবিউট টু ইন, তাহলে অ্যান্সারটা কি হতো দেখো, ট্রান্সবিউটিন, TRANS, ট্রান্সবিউটিন। অভিন্ন গ্রুপ কোনাকুনি ফেলতাম। ট্রান্স মিন্স তো অ্যাক্রস, অ্যাক্রস মানে কি কোনাকুনি। হলো অভিন্ন গ্রুপ কোনাকুনি হলো, ট্রান্স হলো। জি স্যার। হ্যাঁ স্যার। দেখো এটা আবার লেখো, নাহলে স্ক্রিনশট দাও, পরে লিখো। এই স্যার পর্যন্ত, এগুলো আজকে এই যদি পর্যন্তই। মেডিকেল পর্যন্তই এডমিশনে আসে তাহলে স্যার আফসারা করব। বলো। স্যার মেডিকেল এডমিশনে যদি এগুলো আসে তাহলে স্যার আফসারা করতে পারবো? তুমি কি আজকে মেডিকেল পরীক্ষা দেবে, আরো 2 বছর পর পরীক্ষা দেবে, এক্সপার্ট হয়ে যাবে। কোনো লেখার নিয়ম নাই, কোনো অ্যাডমিশন টেস্টে প্রশ্ন লিখতে পারবে না, তুমি আস্তে আস্তে এক্সপার্ট হবা। আরো দেখাবো তো, আরো এক্সাম্পল দেখাবো আগামী ক্লাসে। আজকে গুড নাইট। হয়েছে, লেখা হয়েছে এটা? জি স্যার। জি স্যার লেখা হয়েছে। স্যার।